লাইকোপোডিয়াম ক্লেভেটাম হোমিওপ্যাথিতে বহুল পরিচিত একটি প্লান্ট মেডিসিন। লাইকোপোডিয়ামের অন্য নাম হচ্ছে ক্লাব মস। এটি একটি ভাস্কুলার ক্রিপ্টোগাম উদ্ভিদ। ক্রিপ্টোগাম উদ্ভিদ মানে হচ্ছে যার ফুল এবং বীজ হয় না, এটি স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। তো এই লাইকোপোডিয়াম ক্লেভেটাম প্লান্ট মেডিসিনটি ঐতিহাসিকভাবে বা ট্রেডিশনালি এটি পরিপাকতন্ত্রের চিকিৎসায় এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এর মধ্যে থাকা যে অ্যালকালয়েড ফাইটোকেমিক্যাল রয়েছে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এর কার্যকারিতা নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে। তো আজকে আমি আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী লাইকোপোডিয়াম ক্লেভেটাম বা ক্ল্যাবমসের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর আধুনিক কার্যকারিতা নিয়ে। লাইকোপোডিয়াম ক্লেভেটামের মধ্যে প্রধান ফাইটোকেমিক্যাল হচ্ছে অ্যালকালয়েড, যেটি আমি ইতিমধ্যে বলেছি। অ্যালকালয়েডের মধ্যে সবচেয়ে প্রাধান্যে রয়েছে হুপারজিন এ, একটি শক্তিশালী এসিটাইলকোলিন এস্টারেস ইনহিবিটর। এই হুপারজিন এ ফাইটোকেমিক্যালটি, এর বাইরে রয়েছে লাইকোপোডিন, এটি হচ্ছে উদ্ভিদের প্রধান অ্যালকালয়েড অংশ, প্রায় 80% রয়েছে এই লাইকোপোডিন। এর বাইরে ক্লেভেটিন এবং ক্লেভেটক্সিন রয়েছে এর মধ্যে। এই অ্যালকালয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল ছাড়াও এর মধ্যে ফ্লাভোনয়েড রয়েছে, বিশেষ করে এপিজেনিন, লিউটিউলিন এবং কোয়েরসেটিন ফাইটোকেমিক্যাল রয়েছে। এই সমস্ত ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যালের প্রধান কাজ হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। টার্পেনয়েড গ্রুপের মধ্যে ট্রি টার্পেনয়েড রয়েছে, যেমন আলফা ওনোসেরিন, এবং ফেনোলিক অ্যাসিডের মধ্যে ফেরোলিক অ্যাসিড, ভ্যালিনিক অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড আছে। কিছু ফ্যাটি অ্যাসিড রয়েছে, এর বাইরেও কিছু পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। তো এই হচ্ছে মূলত লাইকোপোডিয়াম ক্লেভেটাম বা ক্ল্যাবমসের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল। আমি আরেকবার রিপিট করছি, উল্লেখযোগ্য ফাইটোকেমিক্যাল হচ্ছে এর মধ্যে অ্যালকালয়েড এবং তার প্রাধান্যে রয়েছে হুপারজিন এ এবং লাইকোপোডিন। তো এই সমস্ত ফাইটোকেমিক্যাল মানবদেহের মলিকুলার বা সেলুলার লেভেলে যে কাজ করে সেটি হচ্ছে মূলত লাইকোপোডিয়াম ক্লেভেটামের প্রয়োগ ক্ষেত্র। তো এটি লাইকোপোডিয়ামের যে মূল কার্যকারিতা সেটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নিউরো মডুলেশন করতে পারে, এটি নিউরন সুরক্ষা দেয়। বিশেষ করে এর মধ্যে থাকা যে হুপারজিন, এটি সিনাপটিক ক্লেফটে এসিটাইলকোলিন এস্টারেস এনজাইমকে বাধা দেয়। এর ফলে মূলত এসিটাইলকোলিনের ঘনত্ব বৃদ্ধি পায়, যা নিউরনের সিগন্যাল ট্রান্সমিশনকে উন্নত করে এবং নিউরো ডিজেনারেশন প্রতিরোধ করে। নিউরো ডিজেনারেশন হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে বা ধারাবাহিক ভাবে নিউরন ক্ষতিগ্রস্ত হওয়া বা নিউরন ক্ষয়প্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত হওয়া। তো নিউরো ডিজেনারেশন প্রতিরোধ করা মানে হচ্ছে নিউরনের স্থায়িত্ব বৃদ্ধি পাওয়া বা নিউরনকে সুরক্ষা দেওয়া, নিউরো প্রোটেক্টিভ হিসাবে কাজ করে লাইকোপোডিয়াম ক্লেভেটামের মধ্যে থাকা হুপারজিন এ ফাইটোকেমিক্যালটি। এর বাইরে এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে। বিশেষ করে এর মধ্যে যে ফেনোলিক কম্পাউন্ড রয়েছে এবং এর মধ্যে ফ্লাভোনয়েড কম্পাউন্ড রয়েছে, ফ্লাভোনয়েড গুলো অ্যান্টিঅক্সিডেন্ট করে এবং ফেনোলিক কম্পাউন্ড গুলো এখানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বা আরওএস কে নিউট্রিলাইজ করে, এবং এটি মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা সিগন্যালিং পাথওয়েকে দমন করার মাধ্যমে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, বিশেষ করে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6 এগুলো কমিয়ে দেয়। ফলে একদিকে প্রদাহ নিয়ন্ত্রণ হয়, অন্যদিকে অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে সেল ড্যামেজ সেখান থেকে সেলকে রক্ষা করে। তার মানে এর লাইকোপোডিয়াম ক্লেভেটামের ফাইটোকেমিক্যালকে প্রধান 3টি ফাংশনে ভাগ করা যায়। একটি হচ্ছে নিউরো প্রোটেকশন বা নিউরো মডুলেশন করা, একটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ অক্সিডেটিভ স্ট্রেস জনিত সেল ড্যামেজ থেকে সেলকে সুরক্ষা দেওয়া, আরেকটি হচ্ছে ইনফ্ল্যামেটরি অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্থাৎ ক্রনিক প্রদাহ নাশক হিসেবে কাজ করে। তো এই 3টি বেসিক ফাংশনের উপর ভিত্তি করে এই লাইকোপোডিয়াম ক্লেভেটাম বা ক্ল্যাবমস কয়েকটি অর্গানের উপরে বেশি গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে। একটি হচ্ছে লিভার, এর ফাইটোকেমিক্যাল গুলো মূলত হেপাটোসাইটের যে মেমব্রেন স্টেবিলাইজ করে, লিপিড পারঅক্সিডেশন কমায়, এর মাধ্যমে মূলত হেপাটোসাইট সেলের সুরক্ষা দেয় বা লিভার প্রোটেকশন হিসেবে প্রোটেক্টিভ হিসেবে কাজ করে। কিডনির উপরে কাজ করে। আমাদের ট্রেডিশনাল হোমিওপ্যাথিতে লাইকোপোডিয়ামকে কিডনির উপরে প্রয়োগ করা হয়। সাধারণত কিডনির বিভিন্ন রকমের সমস্যা লাইকোপোডিয়াম ব্যবহার হয়। তবে এর মধ্যে যে এই ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো ডায়রিটিক হিসেবে কাজ করে। ডায়রিটিক বৈশিষ্ট্যের কারণে এটি ইউরিক অ্যাসিড নিঃসরণে সহায়তা প্রদান করে, ফলে হাইপার ইউরিসেমিয়া নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কিডনি সুরক্ষা দেয়। এটি ভাস্কুলার এন্ডোথেলিয়ামের উপরে কাজ করে। নাইট্রিক অক্সাইড মডুলেশনের মাধ্যমে রক্তনালীর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, ভ্যাসোডাইলেশন ঘটিয়ে রক্ত প্রবাহের পথকে প্রশস্ত করে এবং এটি স্মুথ করে।
এগুলো হচ্ছে মূলত অর্গান স্পেসিফিক ইফেক্ট লাইকোপোডিয়াম ক্লেভিটামের, এবং প্রথমে আমি তিনটি গুরুত্বপূর্ণ ফাংশন বললাম। একটি হচ্ছে নিউরো প্রোটেকশন বা নিউরো মডুলেশন, অ্যান্টি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো এগুলোর ভিত্তিতে, এই আলোচনার ভিত্তিতে যদি আমরা লাইকোপোডিয়াম ক্লেভিটামকে কোন কোন রোগের চিকিৎসা ব্যবহার করব তার একটি তালিকা করি, তাহলে প্রথম দিকে থাকবে এটি কগনিটিভ ডিক্লাইন বা অ্যালজাইমার ডিজিজের চিকিৎসায় এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে মস্তিষ্কে যদি অ্যাসিটাইলকোলিন কমে যায়, নিউরোট্রান্সমিটার উৎপাদন কমে যায় এবং নিউরনাল প্লাক জমা হয়, এর ফলে মূলত কগনিটিভ ডিক্লাইন শুরু হয়, মেমোরি লস হয় এবং অ্যালজাইমার দেখা দেয়। তো সেই ক্ষেত্রে এখানে লাইকোপোডিয়াম ক্লেভিটামের মধ্যে যে হুপারজিন রয়েছে, এটি অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইমকে ব্লক করে এবং নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়ায়, ফলে কগনিটিভ ফাংশন ইমপ্রুভ হয়, ডেক্লাইনিংটা কমে যায়। তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ লাইকোপোডিয়াম ক্লেভিটামের। তাহলে আমরা অ্যালজাইমার ডিজিজের চিকিৎসায় লাইকোপোডিয়াম ক্লেভিটামকে ব্যবহার করব, এবং এটি খুব গুরুত্বপূর্ণভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। হেপাটোটক্সিসিটি বা লিভারের যে কোনো ক্ষতি, হেপাটাইটিস বা লিভারের ফ্যাট জমা বা লিভারের মেটাবলিক রেট স্লো হয়ে যাওয়া, লিভার ফাংশন খারাপ হওয়া, এজিপিটি বেড়ে যাওয়া, অর্থাৎ টক্সিন বা ড্রাগের কারণে লিভারের কোষে যে অক্সিডেটিভ স্ট্রেস বা প্রদাহ হয়, ক্রনিক হেপাটাইটিস, এর চিকিৎসায় মূলত এখানে যে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক কম্পাউন্ড রয়েছে লাইকোপোডিয়াম ক্লেভিটামের মধ্যে, এগুলো মূলত লিভারের কোষকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং লিভার প্রোটেকশন দেয়। হাইপার ইউরিসিমিয়া বা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, রক্তে ইউরিক অ্যাসিডের আধিক্য বেড়ে গেলে সেটি জয়েন্টে ক্রিস্টাল তৈরি করে বা আর্থ্রাইটিসের বেসিক কজ হিসেবে কাজ করে। তো এই ক্ষেত্রে মূলত লাইকোপোডিয়াম ক্লেভিটাম ডায়ালিটিক হিসেবে কাজ করে এবং কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিডের ফিল্ট্রেশন বাড়িয়ে দেয়, ফলে হাইপার ইউরিসিমিয়া নিয়ন্ত্রণে লাইকোপোডিয়াম গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হয়। ডিসপেপসিয়া বা ব্লোটিং, বিশেষ করে ফাংশনাল ডিসপেপসিয়া, অর্থাৎ পরিপাকতন্ত্রে এনজাইমের ঘাটতির কারণে এবং স্মুথ মাসেলের অনিয়মিত সংকোচন প্রসারণের কারণে মূলত যে বদ হজম বা পেটে গ্যাস জমা, এই জাতীয় অস্বস্তিকর যে পরিস্থিতি তৈরি হয়, লাইকোপোডিয়ামের মধ্যে থাকা লাইকোপোডিন এবং বিশেষ করে টার্পেনয়েড যে রয়েছে, এগুলো মূলত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মোটিলিটি নিয়ন্ত্রণ করে এবং এনজাইম সিক্রেশন রেগুলেট করে, যার ফলে ডিসপেপসিয়া এবং ব্লটিং নিয়ন্ত্রণে লাইকোপোডিয়াম ক্লেভিটাম বা ক্ল্যাবমস অত্যন্ত কার্যকরী ইফেক্ট দিতে পারে। ক্রনিক ইনফ্লামেশন, দীর্ঘদিন যাবত কোনো প্রদাহ কারণে যার টিস্যু ড্যামেজ করে, এই ক্ষেত্রে মূলত এর মধ্যে থাকা এপিজেনিন এবং লিউটেওলিন, আমি শুরুতে বলেছিলাম যে এই ফ্লাভোনয়েড যে রয়েছে, কোয়ারসিটিন আছে, এগুলো মূলত অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড সেল ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে এবং এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে, ফলে ক্রনিক ইনফ্লামেশন জনিত কারণে যে সেল ড্যামেজ হওয়া, সেটি থেকে সেলকে রক্ষা করে। এই হিসেবে যে কোনো রকমের ক্রনিক পেইন, আর্থ্রাইটিস সহ অন্যান্য যে ক্রনিক ইনফ্লামেশন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। তাহলে লাইকোপোডিয়ামের যে উল্লেখযোগ্য ব্যবহার, সেটি হচ্ছে এটি স্মৃতিশক্তি বা কগনিটিভ ফাংশন উন্নত করে, এটি লিভার মেটাবলিজম উন্নত করে এবং এটি কিডনির সুরক্ষা দেয়, বিশেষ করে কিডনির ফাংশন বা কার্যকারিতা, ডায়ালিটিক ফাংশন বৃদ্ধির মাধ্যমে কিডনি সুরক্ষা দেয় এবং ইউরিক অ্যাসিড অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এর ডোজ হচ্ছে, সেফ ডোজ হচ্ছে 5 থেকে 10 ফোঁটা মাদার টিংচার 2 বেলা আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে দিতে হবে। যদি অ্যালকালয়েড কনসেন্ট্রেট প্লান্ট মেডিসিন, ফলে ওভারডোজের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। এটি ওভারডোজ হলে সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিক ইরিটেশন, বমি বা ঝিমুনি আসতে পারে। এজন্য উচ্চ মাত্রাটাকে সবসময় গুরুত্বে রাখতে হবে। এক্ষেত্রে একটি মনে রাখার সহজ উপায় হচ্ছে, যে সমস্ত ওষুধের স্বাদ তেতো, সেই সব ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই উচ্চ মাত্রায় অ্যাভয়েড করতে হবে। এগুলো নিম্ন মাত্রায় 5-10 ফোঁটা মাত্রায় প্রয়োগ করতে হবে, তাহলে এর সুফল ভালোভাবে পাওয়া যাবে। আর যে কোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে যারা গর্ভবতী অথবা যারা সিভিয়ার ক্রনিক ডিজিজ, লিভার বা কিডনি ডিজিজে আক্রান্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যে কোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যেহেতু আমাদের হোমিওপ্যাথিক মাদার টিংচার অ্যালকোহল বেসড এটার ফরমেশন, ফলে সেই ক্ষেত্রে যাদের কিডনি ড্যামেজ রয়েছে বা লিভার এর মানে সিভিয়ার কন্ডিশনে রয়েছে বা যাদের তীব্র কার্ডিয়াক ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে লো ডোজ দিয়ে শুরু করতে হবে এবং সিভিয়ার এর প্রতিক্রিয়া অবজারভেশনে রাখতে হবে। পেশেন্টের শরীরে ওষুধ অ্যাডজাস্ট হলে এবং এর কাজ করতে শুরু করলে
তখন এটি স্ট্যান্ডার্ড ডোজে যেতে হবে। তো এই হচ্ছে লাইকোপোডিয়াম ক্লেবেটাম নিয়ে আজকের আলোচনা। আশা করছি যারা আলোচনাটি শুনেছেন লাইকোপোডিয়াম ক্লেবেটাম বা ক্লাব মসকে আপনারা আরো বেশি কনফিডেন্টলি আধুনিক যুক্তিপূর্ণ উপায় প্রয়োগ করতে পারবেন। কারণ আমি যে আলোচনাটি করেছি এটা আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী, এবং এই রিসার্চ গুলোর ক্ষেত্রে আমি অবশ্যই যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল সেখান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করি। সাধারণভাবে গড়পড়তা কোনো জার্নাল থেকে লেখা নেই না, যাতে করে উল্লেখ করা যে ফাইটোকেমিক্যাল রয়েছে বা কার্যক্ষেত্র রয়েছে সেটি নিশ্চিতভাবে বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ হয়। সাধারণভাবে উল্লেখ করলে লাইকোপোডিয়াম নিয়ে আরো অনেক কথা বলা যেত, সেক্ষেত্রে আরো 10-20টা রোগের নাম বলা যেত যেগুলো হিস্ট্রিক্যালি বা ট্রেডিশনালি বা অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে মানুষ প্রয়োগ করে উপকার পাচ্ছে বলে দাবি করা হয়। তো আমি আমার আলোচনায় সেই আলোচনাগুলো রাখি না, সেই কথাগুলো রাখি না, শুধুমাত্র ফার্মাকোলজিতে যেগুলো প্রমাণিত সেই পয়েন্টগুলো রাখি। এই জন্যই মেডিসিনের আলোচনা সহজ হয় এবং সংক্ষিপ্ত হয়। আমি মাত্র 4-5টি ডিজিজের কথা বলছি যেখানে লাইকোপোডিয়াম ক্লেবেটামের যে ফাইটোকেমিক্যাল সেটি ইতিমধ্যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এর বাইরেও আরো অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে অনেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় লাইকোপোডিয়ামকে ব্যবহার করেন। আমার অ্যাপ্রোচ হচ্ছে সেগুলোকে ধীরে ধীরে কমিয়ে ফার্মাকোলজি অনুযায়ী যদি আমরা এই প্লান্ট মেডিসিন গুলোকে ব্যবহার করি তাহলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে আমরা অনেক বেশি তাল মিলিয়ে চলতে পারবো। এবং আমরা যত বেশি ট্র্যাডিশনাল এবং অভিজ্ঞতা লব্ধ জ্ঞান পরিহার করে বৈজ্ঞানিক গবেষণালব্ধ জ্ঞানের চর্চায় অভ্যস্ত হবো, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা বা এই ন্যাচারাল প্লান্ট মেডিসিন বা ফাইটো মেডিসিন সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হবে এবং গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা তাদের বাড়বে। তো এই হচ্ছে আজকের আলোচনা এখানে শেষ করবো। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।